হ্যালো অ্যান্ড ওয়েলকাম ডিয়ার স্টুডেন্ট। আজ আমার এই লেকচারটা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস 10th স্ট্যান্ডার্ডের স্টুডেন্টদের জন্য। এর আগের ক্লাসে তোমাদের আমি অভিব্যক্তির উপর একটা টপিক পড়িয়েছিলাম, যেখানে অভিব্যক্তির বিভিন্ন বিজ্ঞানীদের অভিব্যক্তি সংক্রান্ত মতবাদগুলো আমরা আলোচনা করেছিলাম। আজকে আমি চলে এসেছি ওই চ্যাপ্টারেরই লাস্ট পোর্শন, যেটা হলো অভিযোজন বা অ্যাডাপ্টেশন। খুব ইম্পর্ট্যান্ট একটা পার্ট। প্রথমেই বলি রাখি, এই পার্টটা থেকে বড় প্রশ্ন আসে না, কিন্তু ছোট ছোট ভাগে ভাগে প্রত্যেক বছর এই চ্যাপ্টারটা থেকে সমান গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকে। এবছরও ছিল, ঘুরিয়ে ফিরিয়ে অল্টারনেটিভলি প্রশ্নগুলো দেওয়া হয়, কিন্তু মাধ্যমিকে প্রতি বছর এই পার্টটাকে কাভার করে 2 মার্কস হোক বা বড় কোশ্চেন যেটা তোমাদের 5 মার্কস থাকে, সেখানে স্প্লিট হিসেবে 2+3 হোক, কোশ্চেন কিন্তু থাকেই এই পোর্শন থেকে। তাহলে চলো আমরা শুরু করি অভিযোজন। তো অভিযোজন পড়তে গেলে আগে আমরা একটু আচরণ বা বিহেভিয়ার সম্বন্ধে জানবো, তারপরে অভিযোজন কি সেই কথায় আসবো। এবার খুব পাতি ভাষায় বলতে গেলে, একদম সোজা বাংলায় বলতে গেলে, কোনো জীব যেটা করে সেটাই হলো তার আচরণ। যেটা ও করে, মানে বিহেভিয়ার বলতে ও যা করে সেটাই ওর আচরণ। এবার বিজ্ঞানের ভাষায় কি বলবো, বহিস্থ কোনো উদ্দীপক, সেটা আলো হতে পারে, গন্ধ হতে পারে, কোনো শব্দ হতে পারে, বা অন্য কোনো জীবের দ্বারা কোনো উদ্দীপনা প্রয়োগ করার ফলে কোনো প্রাণী তার স্নায়ুতন্ত্রের নিয়ন্ত্রণাধীনে থেকে যে ক্রিয়াটা করে তাকে আমরা আচরণ বা বিহেভিয়ার বলে থাকি। একটা প্রাণী খাদ্য খাচ্ছে, শিকার করছে, ঘুরে বেড়াচ্ছে, প্রজনন করছে, বংশবিস্তার করছে, এগুলো সবই তার বিহেভিয়ার বা আচরণ। তাহলে অভিযোজন কাকে বলবো? অভিযোজনকেও খুব সাদামাটা বাংলায় বলবো যে জীব যে পরিবেশের সঙ্গে মানিয়ে নিচ্ছে, পরিবেশ তো সবসময় চেঞ্জেবল, পরিবর্তনশীল, সেখানে টিকে থাকার জন্য জীব যে নিজেকে সময় মানিয়ে নিচ্ছে, এই মানিয়ে নেওয়ার প্রয়াস বা প্রচেষ্টাটাই হলো অভিযোজন বা অ্যাডাপ্টেশন। এটাকে বইয়ের ভাষায় সংজ্ঞা হিসেবে বললে কি বলবো? পরিবর্তনশীল পরিবেশে টিকে থাকার জন্য জীবের মধ্যে যে অঙ্গ সংস্থানগত, মানে গঠনগত, শারীরবৃত্তীয় এবং আচরণগত কিছু স্থায়ী পরিবর্তন দেখা যায়, তাদেরকে আমরা বলছি অভিযোজন। তাহলে আজকে আমাদের মূল টপিক অভিযোজন। এবার আমরা অভিযোজনের ডিটেলে চলে আসব। তোমাদের সিলেবাস অনুযায়ী এখানে অভিযোজনকে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে আমি আজকে সেইটুকুই আলোচনা করব। তো অভিযোজন মূলত আমরা 3টে ক্ষেত্র থেকে আলোচনা করব। একটা অঙ্গ সংস্থানগত অভিযোজন, একটা শারীরবৃত্তীয় অভিযোজন, এবং একটি হলো আচরণগত অভিযোজন। প্রথমে আসি অঙ্গ সংস্থানগত বা মরফোলজিক্যাল অ্যাডাপ্টেশনে। এখানে আমরা 3 জনের অভিযোজন নিয়ে আলোচনা করব। উদ্ভিদের মধ্যে আমরা জানবো ক্যাকটাসের কথা, আর প্রাণীদের মধ্যে আমরা জানবো রুই মাছের পটকা এবং পায়রার বায়ুথলির কথা। আচ্ছা, ক্যাকটাস কি? ক্যাকটাসকে আমরা জাঙ্গল উদ্ভিদ বলি। কেন? জেরোফাইট, কারণ ও ঊষর মরুভূমির পরিবেশে জন্মায়, যেখানে জল প্রায় নেই বললেই চলে, টেম্পারেচার বা উষ্ণতা অত্যধিক বেশি, সেই পরিবেশের সঙ্গে প্রতিনিয়ত মানিয়ে ওকে টিকে থাকতে হয়। তাহলে সেই পরিবেশে নিজেকে টিকিয়ে রাখার জন্য ওর দেহে যে বিশেষ পরিবর্তনটি দেখা যায়, তার মধ্যে খুব প্রধান একটা অংশ হলো ক্যাকটাসের পর্ণকাণ্ড। ক্যাকটাসের খুব সহজ উদাহরণ হলো ফণী মনসা, যেটা আমাদের অনেকের বাড়িতেই থাকে। কাঁটা জাতীয় যে মনসা গাছ আমরা সবাই দেখেছি, দেখবে এই যে বড় বড় সবুজ চ্যাপ্টা রসালো একটা অংশ থাকে, এটা অ্যাকচুয়ালি ওই গাছের কাণ্ড, ওটা কিন্তু পাতা নয়, কাণ্ডটাই ওদের ক্ষেত্রে সবুজ হয়ে গেছে। এই ধরনের কাণ্ডকে আমরা পর্ণকাণ্ড বলি। আর ওই কাণ্ডটার গা থেকে যে কাঁটাগুলো বেরোচ্ছে, ওগুলো আসলে ওদের পাতা। ওদের ক্ষেত্রে পাতাগুলো কাঁটায় পরিণত হয়েছে। কেন এরকম বিশেষ ধরনের পরিবর্তন? ওরা যে পরিবেশে জন্মায়, আগেই বললাম, ভীষণ শুষ্ক, ড্রাই, জল একেবারেই নেই, মূলকে মাটির অনেক গভীরে যেতে হয় জল সংগ্রহের জন্য, তাই যেটুকু জল পাবে ওদের উদ্দেশ্য থাকবে সেটুকুকে যেভাবেই হোক শরীরে স্টোর করে রাখা, বেরোতে না দেওয়া। এবার উদ্ভিদের ক্ষেত্রে জল বেরোয় কি প্রক্রিয়ায়? বাষ্পমোচন প্রক্রিয়ায়। উদ্ভিদ সারাদিনে তার দেহের শোষিত অতিরিক্ত জলটাকে বাষ্পের আকারে পাতার মাধ্যমে বার করে দেয়। তাই জন্য ক্যাকটাস কি করেছে, ওদের যে পাতাগুলোকে সব কাঁটায় রূপান্তরিত করে দিয়েছে। তাহলে না রইল পাতা, নয় রইল কোনো পত্ররন্ধ্র, সুতরাং জল বাষ্পীভূত হওয়ার কোনো প্রশ্ন নেই। এবার পাতা যদি কাটা হয়ে যায়, তাহলে খাদ্যটা তো কাউকে তৈরি করতে হবে, পাতার কাজ তো কাউকে করতে হবে। কাণ্ড তখন এরকম চ্যাপ্টা প্রসারিত সবুজ হয়ে সালোক সংশ্লেষের দায়িত্বটা নিয়ে নেয়। তখন এই রসালো চ্যাপ্টা সবুজ কাণ্ডকে আমরা পর্ণকাণ্ড বলছি। তাহলে এই হলো ক্যাকটাসের ঊষর পরিবেশে থাকার জন্য অঙ্গ সংস্থানগত অভিযোজন। এবার
ক্যাকটাস মানেই তো শুধু ফণিমনসা না, শুধু তো কাঁটা গাছকেই আমরা ক্যাকটাস বলি না, অনেক ক্যাকটাস থাকে যাদের কিন্তু পাতাও থাকে, পাতাওয়ালা ক্যাকটাসও থাকে। তারা তাহলে কিভাবে আটকাবে? তাদের পাতা যদি কখনো হাত দিয়ে খেয়াল করে দেখো, দেখবে ভীষণ মোটা হবে, পাতার উপরে এক ফোঁটা জল ফেলে দেখবে জল দাঁড়াবে না, মানে ওপরে একটা মিউসিলেজ বা মোম জাতীয় জিনিসের আস্তরণ দেয়া থাকবে, যার ফলে পত্ররন্ধ্র প্রায় বন্ধ, জল বাষ্পীভূত হতে পারে না বললেই চলে। এইভাবে ওরা ওই পরিবেশে নিজেদেরকে মানিয়ে নিয়েছে। আচ্ছা, দ্বিতীয় আমরা যেটা আলোচনা করব সেটা হলো মাছের পটকা। মাছের পটকা বলতে এখানে রুই মাছ বা অস্থি বিশিষ্ট মাছের কথাই আমরা আলোচনা করছি। এখানে দেখো একটা পটকার ছবি আঁকা হয়েছে। পটকা কি? মাছের উদর গহ্বরে মেরুদণ্ডের ঠিক নিচে 2 প্রকোষ্ঠ বিশিষ্ট একটা থলির মতো অংশ, এটাকে বাংলায় আমরা বায়ুথলি বলছি বা ইংরেজিতে পটকা বলছি। তো এর যে 2টো প্রকোষ্ঠ, সামনের প্রকোষ্ঠটাকে আমরা বলছি অগ্র প্রকোষ্ঠ, পেছনের অংশটাকে বলছি পশ্চাৎ প্রকোষ্ঠ। অগ্র প্রকোষ্ঠে একটা গ্রন্থি আছে যাকে বলা হয় রেড গ্রন্থি, এর কাজ কি? গ্যাস উৎপন্ন করা। আর 2টো প্রকোষ্ঠের মাঝে একটা ভাল্ব থাকে, মানে দরজার মতো, আটকে যায় বা প্রয়োজন হলে খুলে যায়। আর পশ্চাৎ প্রকোষ্ঠে কিছু ব্লাড ভেসেলস মানে রক্ত জালক থাকে, তাকে আমরা বলছি রেটিয়া মিরাবিলিয়া। এর কাজ কি? রেড গ্রন্থি যে গ্যাসটা তৈরি করবে সেটাকে টেনে নেয় বা শোষণ করে নেয়। তাহলে এবার কাজটা কিভাবে করে? এই পটকা নিজের আপেক্ষিক গুরুত্ব কমিয়ে বা বাড়িয়ে মাছকে জলে ভাসতে বা ডুবতে সাহায্য করে। কিভাবে করে? অগ্রপ্রকোষ্ঠে অবস্থিত রেড গ্রন্থি যখন গ্যাস উৎপন্ন করে তখন এই যে মাঝখানের ভাল্বটা এটা বন্ধ হয়ে যায়, ফলে কি? পটকা ফুলে যায়। যেই পটকা ফুলে গেল, মাছ তখন জলের ওপরে ভেসে উঠলো। তার পরক্ষণেই যখন মাছের জলের নিচে যাবার প্রয়োজন হবে, ডোবার প্রয়োজন হবে, তখন মাঝখানের এই ভাল্ব খুলে যায়, গ্যাস তখন পশ্চাৎ প্রকোষ্ঠে আসে এবং সাথে সাথে রেটিয়া মিরাবিলিয়া সেই গ্যাসকে শোষণ করে নেয়। ফলে কি? পটকার ফোলা থাকলো না, চুপসে গেল, তখন মাছ নিচে ডুবে যায়। এইভাবে আপেক্ষিক গুরুত্ব বাড়িয়ে এবং কমিয়ে মাছের পটকা মাছকে জলে ডুবতে এবং ভাসতে সাহায্য করে। এটা খুব গুরুত্বপূর্ণ, ছবি সহ 2 নম্বর বা 3 নম্বরের জন্য এটা প্র্যাকটিস করবে। আচ্ছা, এরপরে আসি বায়ুথলি। মূলত পায়রার বায়ুথলি আমরা আলোচনা করব। পায়রা তো মূলত খেচর প্রাণী, মানে এদের তো খেচর অভিযোজন, বায়বীয় অভিযোজন। খেচর মানে কি? যারা আকাশে উঠতে পারে। তো আকাশে ওড়ার জন্য তো এদের দেহে অনেক রকমই বিশেষ বৈশিষ্ট্য আছে, যেমন তার মধ্যে একটা খুব ইম্পর্টেন্ট হলো পেকটিন। এদের চোখে পেকটিন বলে একটা জিনিস থাকে, যার জন্য এরা খুব তীক্ষ্ণ দৃষ্টিশক্তির অধিকারী হয়। অনেক উঁচু থেকেও এরা কোথায় দানাশস্য পড়ে আছে সেটা দেখতে পায় এবং এসে খাবার সংগ্রহ করতে পারে। তারপরে যেহেতু ওদেরকে ওপরে উঠতে হবে, তাই দেহকে হালকা করা প্রয়োজন, শরীরটাকে ভাসিয়ে রাখতে গেলে বডি ওয়েট কমানো দরকার। তার জন্য এদের যে হাড়গুলো সেগুলো স্পঞ্জি টাইপের হয়, বায়ুপূর্ণ হয়, হাড়ের ওজন খুব একটা বেশি হয় না। আবার দেহের ওয়েট লসের জন্য এদের দেহে বেশ কিছু জিনিস নেই, যেমন চোয়ালে কোনো দাঁত নেই, দাঁত একটা ভারী জিনিস, দেহের ওজন বাড়ায়। পৌষ্টিকতন্ত্রের মধ্যে এদের পাকস্থলী নেই, পিত্তাশয় নেই। মূত্ররেচনতন্ত্র যেটা, সেখানে এদের মূত্রাশয় নেই। আর জননতন্ত্রের মধ্যে এদের একটাই ডিম্বাশয় এবং একটাই ডিম্বনালী। তাহলে বেশ কিছু জিনিস এদের দেহে নেই, যার ফলে এদের কিন্তু শরীরের ওজন অনেকটাই কমে গেছে, সহজেই এরা দেহটাকে ভাসিয়ে রাখতে পারছে। এগুলো ছিল ছোটোখাটো অভিযোজন। আসল যেটার উপর আমরা জোর দিয়ে পড়বো সেটা হলো পায়রার বায়ুথলি। পায়রার ফুসফুসের সঙ্গে 9টা বায়ুথলি যুক্ত থাকে। এখানে আমরা 6টা দেখতে পাচ্ছি, এটা ছাড়াও আরও 3টে আছে যেটা ছবিতে দেখানো সম্ভব হয়নি। টোটাল 9টা বায়ুথলি পায়রার ফুসফুসের সঙ্গে যুক্ত থাকে। এই বায়ুথলিগুলো বায়ুপূর্ণ হয়, তাতে সুবিধা কি হয় দেখো, পায়রা যখন ওপরে ওড়ে তখন তো ওর অনেক বেশি এনার্জির প্রয়োজন হয়। ফুসফুস তো তার স্বাভাবিক কাজ করবেই, অক্সিজেন তো নেবেই, কিন্তু তার সঙ্গে ফুসফুস তো ধরো 2টো থলির মতো অংশ, তার সঙ্গে আরও 9টা থলি, তাহলে মোট 11টা। 11 জন যদি অক্সিজেন স্টোর করে তাহলে ও অনেকক্ষণ ধরে উঠতে পারবে, অনেকটা অক্সিজেন ওর শরীরে সাপ্লাই হবে। তাতে কি হবে? পায়রা অনেকক্ষণ ধরে অনেক উঁচুতে উঠতে পারবে এবং ওড়ার সময় সহজে ক্লান্ত হবে না। এটাই হলো পায়রার বায়ুথলির একমাত্র ভূমিকা। বায়ুথলির ক্ষেত্রেও বলবো, যদি 2 বা 3 মার্কসের জন্য আসে, এই ছবিটা দিয়ে বায়ুথলির বর্ণনাটা দিয়ে দেবে। আচ্ছা, এরপরে আমরা আসবো শারীরবৃত্তীয় বা ফিজিওলজিক্যাল অ্যাডাপ্টেশনে, শারীরবৃত্তীয় অভিযোজন। তার মধ্যে আমরা 3টে পড়বো, উটের ক্ষেত্রে 2টো পড়বো, আর
সুন্দরীর ক্ষেত্রে আমরা শ্বাসমূলটা পড়বো। সুন্দরী শ্বাসমূল আমরা আগে হয়তো 9-10-এও পড়েছো, 9-এ পড়েছো, ছোট ক্লাসেও পড়েছো, আমরা সবাই জানি একে নিউম্যাটোফোর বলি। আচ্ছা, সুন্দরীকে তো আমরা হ্যালোফাইট বা লবণাম্বু উদ্ভিদ বলি। কেন বলি লবণাম্বু উদ্ভিদ? কারণ ও সুন্দরবনে কর্দমাক্ত নোনা জল যেখানে আসে সেই মাটিতে জন্মায়। সেই যে মাটিতে ওরা জন্মায় তাকে আমরা ফিজিওলজিক্যালি ড্রাই সয়েল বা শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা বলি। কেন? সেই মাটিতে অক্সিজেন রয়েছে, কিন্তু মাটিতে লবণ এত বেশি যে সেই অক্সিজেন কোনো কাজেই আসে না, তাই ওই মাটিকে আমরা শারীরবৃত্তীয়ভাবে শুষ্ক মৃত্তিকা বলে থাকি। তো সেই মাটিতে জন্মানো একটা গাছ হলো সুন্দরী গাছ। ওই পরিবেশে নিজেদেরকে টিকিয়ে রাখতে গেলে এর তো অনেক রকম অভিযোজন আছে, তার মধ্যে যেটা আমরা জোর দিয়ে পড়বো সেটা হলো সুন্দরীর শ্বাসমূল। কি জিনিস? সুন্দরী গাছের মূল নর্মালি মাটির নিচে যায়, যেমন সব মূলেরই যাওয়ার কথা, কিন্তু মাটির নিচে গিয়ে ওরা ফিল করতে পারে, অনুভব করে যে মাটিতে লবণটা এত বেশি, অক্সিজেন একেবারেই সেখান থেকে নেওয়া যাচ্ছে না। কিন্তু মূলেরও তো শ্বাসকার্যের প্রয়োজন, গাছ বেঁচে থাকতে গেলে মূলকেও শ্বাসকার্য করতে হবে। তখন কি হয়, কিছু মূল, এই যদি আমার মাটি হয়, ঠিক এইভাবে মাটির উপরে এরকমভাবে বেশ কিছু মূল দেখা যায় উঠে আসে। এইগুলোকে আমরা শ্বাসমূল বলি। এদের গায়ে আবার কিছু ছিদ্রও থাকে, যেটাকে শ্বাস ছিদ্র বলা হয়। মূলটাকে ইংরেজিতে বলে নিউম্যাটোফোর বা শ্বাসমূল, আর এই ছিদ্রগুলো হলো শ্বাস ছিদ্র, যেটা দিয়ে ওরা বাতাস থেকে সরাসরি অক্সিজেন নিতে পারে। তাহলে এটা কিন্তু সুন্দরীর একটা বিশেষ। এছাড়াও তো এই ধরনের গাছে ঠেসমূল, অধিমূল এগুলোও দেখা যায়, যাতে নরম, সবসময় তো জলে ভেজা মাটি, তাহলে নরম কাদা, সেখানে যাতে গাছের গোড়া পড়ে না যায় তাকে সাপোর্ট দেওয়ার জন্য ঠেসমূল, অধিমূল। কিন্তু এইটা হলো বিশেষভাবে উল্লেখযোগ্য যে সুন্দরীর শ্বাসমূল। এই জায়গাটা থেকেও প্রশ্ন আসে যে অভিযোজন, শারীরবৃত্তীয় অভিযোজন হিসেবে সুন্দরীর শ্বাসমূলের কতটা কি ভূমিকা আছে। আর লবণ মোচনের ব্যাপারটা যদি বলি, তাহলে অতিরিক্ত লবণ তো এরা সহ্য করেই থাকছে। সেটা কি করে করে? ওরা ওই পাতায়, ওদের লবণ গ্রন্থি রয়েছে, পাতা যখন ঝরে যায় তখন এক্সেস লবণটা পাতায় জমিয়ে রাখে, পাতার মাধ্যমে শরীর থেকে বেরিয়ে যায়, লবণ রেচন গ্রন্থি রয়েছে। আচ্ছা, এরপরে আমরা চলে আসি উটের কথা। আমরা জানি উটকে আমরা মরুভূমির জাহাজ বলি, শিপ অফ দ্য ডেজার্ট ক্যামেলকে বলা হয়। তো মরুভূমির ওই তীব্র দাবদাহ, হট স্যান্ড, প্রচণ্ড তপ্ত বালি, এবং মেইন হচ্ছে স্কারসিটি অফ ওয়াটার, যেটা হলো জলের অভাব, বৃষ্টির অভাব, জলের অভাব, এত কিছু সহ্য করে অত বড় একটা প্রাণী দিনের পর দিন ওই পরিবেশে কাটিয়ে দেয়। নিশ্চয়ই তার জন্য তার শরীরে বিশেষ কিছু বৈশিষ্ট্য রয়েছে, যার জন্য সে ওই পরিবেশের সঙ্গে ফাইট করে নিজেকে টিকিয়ে রেখেছে এত বছর ধরে। সেই রকম কয়েকটা বৈশিষ্ট্য আমরা একটু জানবো। প্রথমে যেটা জলক্ষয় সহনের ক্ষমতা, এখানে বলি উট মরুভূমিতে বেঁচে থাকতে গেলে যেটা হয়, যে কোনোভাবে ওদের মেন টার্গেট হচ্ছে বডি থেকে ওয়াটার লসটাকে যতটা পারা যায় মিনিমাইজ করা, মানে শরীর থেকে জল বেরিয়ে যাবে এটাকে যতটা পারা যায় আটকানো। কিভাবে হতে পারে সেটা? উটের চামড়া খুব পুরু আর মোটা হয়, যার ফলে, আর ঘর্মগ্রন্থি নেই বললেই চলে, যার ফলে ঘামের মাধ্যমে যে বাষ্পীভূত হয়ে জল বেরিয়ে যাবে সেই কোনো সম্ভাবনা নেই। দ্বিতীয়ত, আমরা যে নিঃশ্বাসের সময় যে বাতাসটা বার করি, যে গরম বাতাসটা, সেটার মধ্যে দিয়েও কিন্তু কিছু জলীয় বাষ্প আমাদের বেরিয়ে যায়। ওরা সে জায়গাটাতেও কন্ট্রোল করে। কিভাবে করে? নিঃশ্বাসের যে গরম বাতাস, সেটাকে ওরা নাসাপথে নিঃশ্বাসের গরম বাতাসকে ত্যাগ করে এবং ঠান্ডা করে, আর যেটুকু জল থাকে সেটা নাসাপথের ওই কোষগুলো জলটাকে টেনে নেয়, তারপরে ওই ঠান্ডা বাতাসটা নিঃশ্বাস বায়ু হিসেবে বেরিয়ে যায়। আর কি করে? মূত্র এবং মলের মাধ্যমে ওরা জল নির্গমনের পরিমাণটাকে একদমই নিয়ন্ত্রণ করে, যার জন্য আমরা স্তন্যপায়ীরা, যেখানে আমাদের মূত্রের প্রধান রেচন পদার্থ ইউরিয়া, ওদের ক্ষেত্রে কিন্তু সেটা ইউরিক অ্যাসিড। খুব ভালো করে মাথায় রাখবে। কেন? ইউরিয়া যদি রেচন পদার্থ হয় তাহলে সেটা খুব লিকুইড মাধ্যমে বের হলে তবেই শরীর থেকে বেরোবে, তার জন্য প্রচুর জলের লস হয়। কিন্তু ইউরিক অ্যাসিড যদি রেচন পদার্থ হয় তাহলে কিন্তু অল্প জলের মাধ্যমেই সে বেরিয়ে যেতে পারে। ওরা অর্ধ কঠিন মূত্র ত্যাগ করে এবং বিষ্ঠা বা মল খুব শুষ্ক হয়, যাতে তার মাধ্যমে ওয়াটার লস খুব কম হয়। আর কি আছে? ওদের পিঠে যে কুঁজটা আমরা দেখতে পাই, তোমরা অনেকেরই এটা ভুল ধারণা আছে যে উটের পিঠের কুঁজে বোধহয় জল থাকে। মাধ্যমিকের খাতা দেখতে গিয়েও অনেক ভুল লেখা এরকম পাই। বারবার বলি, ক্লাসেও পড়ানোর সময় তোমাদেরকেও বলছি, রিমাইন্ডার দিয়ে ভালো করে পড়বে। উটের পিঠের ওই কুঁজটা কিন্তু জল স্টোর করার জায়গা নয়। উটের পিঠের ওই কুঁজটাতে চর্বি বা ফ্যাট জমা থাকে। হ্যাঁ, সেটা ওয়ান অফ দ্য সোর্স অফ ওয়াটার। কিভাবে?
বিপাক ক্রিয়ার মাধ্যমে ওই ফ্যাটটার জারণ হলে সেখান থেকে জল উৎপন্ন হয়, কিন্তু ওই কুজে কিন্তু জল জমা থাকে না। আবারও বলছি, কুজে চর্বি বা ফ্যাট জমা থাকে, যেটা বিপাক ক্রিয়ায় বিশ্লিষ্ট হয়ে সেখান থেকে জল তৈরি করতে পারে। আর কিভাবে জল পেতে পারে ওরা? ওদের পেটের মধ্যে কিছু ওয়াটার স্যাক বা জল থলি রয়েছে, যেখানে ওরা জল স্টোর করে রাখে। উটের ক্ষমতাটা হলো একসাথে যখন জল খাবে কয়েক গ্যালন খেয়ে নেবে। বাট গ্যালন শব্দটা হয়তো তোমরা প্রথম শুনছো। আমরা লিকুইডকে মাপি এমএল বা লিটার, এরকম লিটারের বেশি বড় শব্দ হয়তো আমরা শুনিনি। গ্যালন কিন্তু অনেক বড় একটা ইউনিট। এক গ্যালন মানে হয়তো কয়েকশো বা কয়েক হাজার লিটারের সমান হবে। সেরকম 20 থেকে 25 গ্যালন জল ওরা অ্যাট এ টাইম খেয়ে নিতে পারে। আবার ওই জল খাওয়ার পরে দীর্ঘদিন জল না খেয়েও থাকতে পারে। ওই যে জলটা খেয়েছে সেটাকে ওরা ওয়াটার স্যাকের মধ্যে স্টোর করে রাখে, প্রয়োজন অনুযায়ী ওখান থেকে কাজ চালায়। আরেকটা জিনিস করে, সেটা হলো ওরা ড্রাই সিডস যেগুলো খায়, বীজ জাতীয় বা দানা শস্য যে ধরনের খাবারগুলো খায়, সেখান থেকে ভেঙেও কিন্তু বিপাক ক্রিয়ায় কিছু জল পাওয়া যায়। তাহলে এই হলো মোটামুটি উটে জল স্টোর করার জন্য শরীরের যে ক্ষমতা। আর যেটা উটের স্পেশালিটি সেটা হলো উটের আরবিসি। আরবিসির ওপরেও মাধ্যমিকে কোশ্চেন আসে, সুন্দরীর ওপরেও যেমন আসে বললাম, আরবিসির ওপরেও এভরি অল্টারনেট ইয়ারে কোশ্চেন আসে। উটের আরবিসি তো ডিম্বাকার, বেশ বড় আকারের হয়। এই আকৃতির জন্য এদের যেটা সুবিধা হয় সেটা হলো ডিহাইড্রেশন, মানে শরীর শুকিয়ে যাওয়া যে ব্যাপারটা, ওটাকে ওরা আটকাতে পারে। যদি কখনো ডিহাইড্রেশন হয়েও যায় তাহলেও কিন্তু উটের আরবিসির ওই স্পেশাল আকৃতির জন্য ওরা খুব সহজেই রক্তনালীর মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে যেতে পারে। আর উট যখন প্রচুর পরিমাণে জল পান করে, স্বাভাবিকভাবেই সেই জল রক্তেও মেশে, আরবিসিও ফুলে যায়। কিন্তু ওদের আরবিসির একটা স্পেশালিটি আছে যে অতিরিক্ত জল পান করার ফলেও আরবিসি অনেকটা এক্সপ্যান্ড করতে পারে, মানে ফুলতে পারে। আমাদের আরবিসি যেখানে তার নর্মাল সাইজের হয়তো 100% কি 150% অবধি ফুলতে পারে, উটের আরবিসি সেখানে প্রায় 250 বা 220-25% অবধি ফুলে যেতে পারে, যার ফলে সহজে ফেটে যায় না ফুলে গিয়ে। তাহলে এই হলো উটের আরবিসি সংক্রান্ত যে অভিযোজনগত বৈশিষ্ট্য। এখানে আমাদের শারীরবৃত্তীয় বা ফিজিওলজিক্যাল অ্যাডাপ্টেশনটা শেষ হলো। লাস্ট পার্টে আমরা চলে আসব, যেটা হলো বিহেভিয়ারাল অ্যাডাপ্টেশন বা আচরণগত অভিযোজন। এই পার্টটা খুব ইম্পর্টেন্ট, কিন্তু খুব সোজা, সব থেকে সোজা মনে রাখা, একদম গল্পের মতো। দুটো মাত্র প্রাণীর উদাহরণ দিয়ে এটাকে ব্যাখ্যা করা রয়েছে, দুটোকেই মনে রাখা খুব সোজা। আর এই জায়গাটা থেকে এভরি অল্টারনেট ইয়ারে হয় মৌমাছির ওপর নয় শিম্পাঞ্জির ওপর কোশ্চেন আসে। এবছর মাধ্যমিকে সম্ভবত শিম্পাঞ্জির সমস্যা সমাধানের দুটো উপায় লেখো বলে প্রশ্ন এসেছিল। তো এক্সপেক্টেড যে সামনের বছর মৌমাছিটা ইম্পর্টেন্ট, তাই বলে শিম্পাঞ্জি পড়বে না সেটা কখনোই না। আমি বারবার আগেও বলেছি, আবারও বলি, বোর্ড 40% কোশ্চেন রিপিট করতেই পারে, বিশেষ করে এই ছোটোখাটো জায়গাগুলো তো রিপিট হতেই পারে। তো শিম্পাঞ্জির সমস্যার সমাধান, ভীষণ বুদ্ধিমত্তার পরিচয় দেয় ওরা। 3টে সমস্যা সমাধান সিলেবাসে তোমাদের রয়েছে, সেটাই আমরা আলোচনা করব। প্রথম যেটা হলো সেটা হলো ওদের শিকার করা। কিভাবে ওরা করে? ওরা সরু একটা গাছের ডালকে লাঠি বা কাঠির মতো ব্যবহার করে উইয়ের ঢিপির ভেতরে ওই কাঠিটা ঢুকিয়ে দেয়, যার ফলে কি হয়, ওই উইয়ের ঢিপির ভেতরে কাঠিটা প্রবেশ করালে ওই কাঠি দিয়ে সার বেয়ে উই পোকাগুলো সব বেরিয়ে আসে। তখন ওরা কাঠিটাকে বার করে এনে খুব সুন্দরভাবে উই পোকাগুলোকে খেতে পারে। সেকেন্ড ওদের কি আছে? সেকেন্ড যে ওদের বুদ্ধিমত্তার পরিচয়, সমস্যার সমাধান, সেটা হলো বাদাম ভেঙে খাওয়া। ওরা কোনো গাছের ডালকে হাতুড়ি এবং নেহায়ের মতো, কোনো পাথর এবং গাছের ডাল, এটাকে হাতুড়ি এবং নেহায়ের মতো ব্যবহার করে পাথরের ওপর বাদামটা রাখে আর গাছের ডাল দিয়ে সেটাকে ভেঙে, খোলা ভেঙে তারপরে বাদাম খায়। আরেকটা যেটা ওদের সমস্যা সমাধান আছে সেটা হলো ভেষজ দিকটা। কোনো রোগ ব্যাধি হলে ওরা তো বনে জঙ্গলে থাকে, এবং কোন গাছগুলো মেডিসিনাল প্ল্যান্ট অর্থাৎ ভেষজ উদ্ভিদ সেটা ওরা খুব ভালোভাবেই জানে। সেই সব গাছের পাতা এনে খায় বা নিজেদের সদস্যদের খাওয়ায়। এইভাবে ওরা রোগের আক্রমণ থেকে নিজেদের বাঁচায়। খুব সুন্দর এবং সহজ 3টে উদাহরণ বললাম, কোনো জটিলতা নেই এই 3টে মনে রাখার মধ্যে। নিজের ভাষায় গুছিয়ে লেখা যায়, একবার পড়ে নিলে খুব ভালো করে এই জায়গাটা পড়বে। আচ্ছা, এরপরে যেটা লাস্ট পার্টে আমরা চলে এসেছি একদম আজকের পড়ার, সেটা হলো মৌমাছির বার্তা আদান প্রদান। এটাও একটা আচরণগত অভিযোজন।
মৌমাছিরা তো সমাজবদ্ধ জীব, আমরা জানি, সোশ্যাল ইনসেক্ট বলি ওদেরকে আমরা। একটা মৌচাকে অনেক ধরনের মৌমাছি থাকে, এটাও আমরা ছোটবেলার পড়া থেকে জানি, রানী মৌমাছি, শ্রমিক মৌমাছি, পুরুষ মৌমাছি। তো যাবতীয় সমস্ত কাজ তো দায়িত্ব শ্রমিক মৌমাছিরই, মধু সংগ্রহ করা থেকে শুরু করে বাচ্চাদের লালন পালন করা, মৌচাক তৈরি করা, পরিষ্কার করা, রানী মৌমাছির যত্ন করা। এখানে যেটা বলবো সেটা হলো বার্তা আদান প্রদান, অর্থাৎ যখন শ্রমিক মৌমাছিরা মধু সংগ্রহে যায় তখন অন্যান্য মৌমাছি যারা চাকে অবস্থান করছে তাদের কাছে একটা সিগন্যাল পৌঁছানোর প্রয়োজন হয় যে মধু কোথায় আছে, কত দূরে আছে। তার জন্য ওরা যে আচরণটা করে সেটা হলো একটা বিশেষ টাইপ অফ ডান্স। একটা ডান্স ওরা করে যেটা হচ্ছে একটা ইংরেজি 8 অক্ষরের মতো, মানে এই মাঝখানটা যদি মৌমাছিটা থাকে ওরা এমনভাবে ডান্সটা করবে, এদিক দিয়ে একবার ঘুরবে, এদিক দিয়ে একবার ঘুরবে, ব্যাপারটা 8 অক্ষরের মতো দেখতে লাগবে। এটাকে ওয়াকটেল নৃত্য বলা হয়। ওরা কিভাবে নাচছে এবং কতক্ষণ ধরে নাচছে এটা দেখে অন্যান্য মৌমাছিরা আইডিয়া করতে পারে যে মৌচাক থেকে খাদ্যের উৎসটা কতটা দূরে, এবং সেই অনুযায়ী তারা সেদিকে ছুটে যায়। আরেক ধরনের ডান্স ওরা করে সেটা হলো পুরোপুরি রাউন্ড, মানে একদম গোল হয়ে যে ডান্সটা করে চক্রাকারে ঘোরে, ওটাকে রাউন্ড ডান্স বা চক্রাকার নৃত্য বলে। ওটা খাদ্য উৎসের দূরত্ব যদি 100 মিটারের বেশি হয় তাহলে ওরা এই রাউন্ড ডান্সটা করে। তাহলে মৌমাছির বার্তা আদান প্রদান এবং শিম্পাঞ্জির সমস্যা সমাধান, এই ছিল আমাদের আচরণগত অভিযোজন। আগেও বলছি, আরেকবার রিপিট করছি যে শিম্পাঞ্জিটা এবছর এসছে, সামনের বছরের জন্য মৌমাছিটা খুব ভালো করে পড়বে। তার সঙ্গে অবশ্যই উটের অংশ বা রুই মাছ বা পায়রা বা আমাদের ক্যাকটাসের পর্ণকাণ্ড, যে কোনো জায়গা থেকেই কিন্তু প্রশ্ন আসবেই। এই পার্টটা থেকে প্রতি বছর প্রশ্ন আসবেই, এটুকু নিশ্চিন্ত। ভালো করে পড়বে। খুব সহজ একটা জিনিস আজকে পড়ালাম, যে যে জায়গাগুলোতে ছবি দরকার সেটাও বলে দিলাম। এইভাবেই প্র্যাকটিস করবে বাড়িতে, এবং কোথাও কোনো বুঝতে অসুবিধা হলে আমাকে জিজ্ঞেস করবে, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর এরপরে আর কোনো টপিক বা যেগুলো আমি এখনো অবধি পড়াইনি, প্রথম দিককার কোনো টপিক আমার কাছ থেকে প্রেজেন্টেশন পেতে চাইলে সেটাও আমাকে জানাবে। থ্যাংক ইউ।